আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাট্রোনার্স আয়োজিত এবিবির ক্র্যাশ কোর্সে। আমরা এবিবির যে ক্র্যাশ কোর্স 98th ব্যাংকিং প্রফেশনাল এক্সামস এর আমরা একবারে শেষ ক্লাসে চলে আসছি। আজকে পরে হয়তো আমাদের আপনাদের সাথে এভাবে আর দেখা হবে না। সো এটা আমাদের এই কোর্সের লাস্ট ক্লাস। সো লাস্ট ক্লাসটা আমরা খুব সুন্দরভাবে শেষ করব। আমার ক্লাস শেষে আপনাদের খুব মিস করব। সো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে আমরা ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জের ম্যাথ দেখবো, এবং ওই ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জের ম্যাথটা শুরু থেকে দেখবো। আমাদের গত ক্লাসে আমরা যে আলোচনা করছিলাম ওইটাতে একটু আমরা একটা জিনিস আমি অন্যভাবে ম্যাথটা সলভ করছিলাম, বাট আজকে আমরা শুরু থেকে দেখবো এবং সুন্দরভাবে সলভ করার চেষ্টা করবো এবং স্ট্রাকচারটা হয়তো সবগুলো কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। আমরা আজকের ক্লাসে আমরা আমাদের ট্রেড ফাইন্যান্স ফরেন এক্সচেঞ্জ নিয়ে কথা বলবো। আমরা গত ক্লাসে কিন্তু আমরা ট্রেজারি ম্যানেজমেন্টের ম্যাথ সলভ করছি, ক্রস কারেন্সির ম্যাথ খুব সুন্দরভাবে শেষ করছিলাম। সো আজকে আমরা আর ওই ট্রেজারিতে যাচ্ছি না। তো আমরা এখানে ট্রেড ফাইন্যান্সের ম্যাথ করব, এবং এখানেও কিন্তু ক্রস কারেন্সির ইস্যু আছে, ডিফারেন্ট ভাবে আছে। সো আমরা ডিফারেন্ট ভাবে শেষ করব। সো আমরা আমাদের এই ট্রেড ফাইন্যান্স ফরেন এক্সচেঞ্জের ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এটা জানাই লাগবে আপনাদের জন্য। অবশ্যই রিপিটেশন আমি গত ক্লাসে আলোচনা করছি, আমি আবারও আলোচনা করতেছি। বিট প্রাইস এবং আস্ক প্রাইস, ঠিক আছে? সো বিট প্রাইস আস্ক প্রাইসের মূল জিনিসটা কি, যে আপনার ব্রোকার যারা আমার ফরেন কারেন্সি সেল করে বাই করে, ওরা দুইটা প্রাইস কোট করে, একটা হলো বিট প্রাইস আর একটা আস্ক প্রাইস। সো বিট প্রাইসের মূল কথা হলো ওরা ওই প্রাইসে, বিট প্রাইস হলো ওই প্রাইস যে প্রাইসে ওরা কোনো কারেন্সি সেল করতে রাজি হয়, ঠিক আছে? আর আস্ক প্রাইস কোনটা, যে কোন ওই প্রাইসটা যে প্রাইসে সে কারেন্সি বাই করতে রাজি হয়। সো আমি এখানে যদি আমি দেখি ম্যাথমেটিক্যালি যদি দেখি, আপনি দেখেন যে আমার এখানে এক্সাম্পল আছে কি, আমার সিএইচএফ এবং ইউরোর এক্সাম্পল আছে। তো এখানে দুইটা প্রাইস আছে, আপনি দেখবেন যে কারেন্সি কোটেশনের ক্ষেত্রে সবসময় দুইটা প্রাইস থাকে। তো এই দুইটা প্রাইসের ভিতরে দেখেন এটা একটু ছোট, 1.1583, এবং এটা হলো 1585। সো এটার মিনিংটা কি, আমার কি, এটার মিনিংটা হলো আমি 1.1583 ইউরোতে আমি, সরি, সিএইচএফ এ আমি 1.1583 সিএইচএফ দিয়ে 1 ইউরো কিনতে ব্রোকার রাজি আছে, এবং আমার বিক্রি করার ক্ষেত্রে সে একটু বেশি চার্জ করে 1.1585 এ সে বিক্রি করতে রাজি আছে। আমি যদি বাংলাদেশের এক্সাম্পল দিই, অথবা যদি আমি অন্য একটা এক্সাম্পল নিয়ে আসি, আপনাদের কাছে একটু কনফিউজিং মনে হবে, বাট আমি যদি অন্য একটা এক্সাম্পল দিই আপনাকে বিট প্রাইস আস্ক প্রাইস বোঝানোর জন্য, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সো আমি যদি এখানে আনি যে আমার বিডিটি আর হলো ইউএসডি। সো ইউএসডি যদি আনি, তার মানে হলো আমার এটা, যদি আমরা সবাই জানি যে 115 টাকা এখন ডলারের দাম, আর 117 টাকা হলো আমার যে ব্রোকার সে বেচতে রাজি আছে। সো এটা দেখলে ইজি হবে যে আমার আমার যে এক্সচেঞ্জ হাউস গুলো আছে বাংলাদেশে, সেই 115 টাকায় সে ডলার কিনতে রাজি আছে, 117 টাকায় সে ডলার বিক্রি করতে রাজি আছে। মাঝখানে যে 2 টাকা, ওইটা হলো তার লাভ। সো এইভাবে কিন্তু সেই ব্যবসাটা করে, ঠিক আছে? এইভাবে ব্যবসাটা করে। সো এই যে 115 টাকা সেই আমার বিক্রি করতে রাজি আছে ডলার, $1, এবং 117 টাকা কিনতে রাজি আছে। সো আমি এই 115কে বলবো বিট প্রাইস, এটা হলো বিট প্রাইস, যে প্রাইসে সে বিক্রি করতে রাজি, সরি, কিনতে রাজি আছে। আর এটা আস্ক প্রাইস, এটা হলো আস্ক প্রাইস। আস্ক নাম থেকে অবশ্য বোঝা যাচ্ছে আস্ক করতেছে, চাচ্ছে আর কি, হ্যাঁ। এটা সে চাচ্ছে, ডিমান্ড করতেছে। এটা আমি অফার প্রাইসও বলতে পারি, যে আমি সে 117 টাকা সে অফার করতেছে এবং আস্ক করতেছে যে তুমি চাইলে আমার কাছ থেকে এত টাকায় এই ডলারটা কিনতে পারো, ঠিক আছে? মার্কেটে সে এই প্রাইসে বিক্রি করে, আর কিনে হলো এই প্রাইসে। মাঝখানে যে 2 টাকা, ওইটা হলো আমার আমার এই 2 টাকা হলো আমার স্প্রেড, এটা হলো আমার ব্রোকারের লাভ। বা আমি যদি এক্সচেঞ্জ হাউসের কথা বলি, এক্সচেঞ্জ হাউস এই প্রফিটটা করে থাকে মাঝখানে। সো এটা আমার পরবর্তী ম্যাথে কাজে লাগবে। আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। সো এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমি কালকে সলভ করছিলাম, বাট আমি এখানে একটা জিনিস বলি, আমি একটু ডিটেলেই বলি। আমি যেভাবে সলভ করছিলাম, আমি মাঝখানে যে একটা অ্যান্সার আছে যে ক্যালকুলেট দ্য বাইং এক্সচেঞ্জ রেট, এটা ইগনোর করে গেছিলাম। সো বাইং এক্সচেঞ্জ রেট ইগনোর করার সুযোগ নাই। একটা যে ইস্যুটা রেজ করছে ওনাকে অনেক থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। আমি বাইং এক্সচেঞ্জ রেট কিন্তু আমি ইগনোর করার সুযোগ নেই, কারণ কি, আমাকে আমার বাইং এক্সচেঞ্জ রেট যেহেতু কোশ্চেনে বলা আছে, এটা আমার অ্যান্সার করাই লাগবে। তো এই কারণে আমি আজকে কি করছি, আজকে কিন্তু আমি খুব ডিফারেন্ট কিছু আনি নাই। আজকে আমি চেষ্টা করছি যে আমি আজকে ডিফারেন্ট কিছু আনি নাই। আমি আজকের ক্লাসে আমি মার্কেটে যে প্রচলিত যে, সবাইকে দেখতে পাচ্ছেন? সো মার্কেটে যে প্রচলিত যেভাবে আমার যে অন্যান্য সোর্স গুলা যেভাবে ম্যাথটা সলভ করছে, আমি কিন্তু ওইগুলাকেই আমি ফলো করার চেষ্টা করছি, কারণ আমি ইনোভেটিভ কিছু আনলে আমি সহজ করার চেষ্টা করছিলাম আগের ক্লাসে, বাট আমি সহজ করতে গেলে না, আপনার অ্যান্সারটা পরিপূর্ণতা পাচ্ছে না। আমার রেজাল্ট ঠিক আসতেছে, রেজাল্ট আউটকাম সেম, আমার বটম লাইন সেম, বাট আমার অঙ্কটা আসলে মাঝখানে গ্যাপ থেকে যাচ্ছে, আমার পরিপূর্ণতা আসতেছে না। সো আমরা এই কারণে আমরা কমন যে সোর্স গুলো ওইগুলো ইউজ করবো, কমন যে সবাই যেভাবে অ্যান্সার করে আমরা ওইটাই ফলো করবো।
সো এখানে আমরা আমরা যেহেতু কালকে এটা করছি, আমি একটু শর্টকাটে যাব, যে কালকে যেহেতু এই ম্যাথটা সলভ করছি, আমরা এখানে কি চাইছিল, আমি একটু আঁকাউকি করি, আমি এটাকে একটু মাঝখানে নিয়ে আসি। তো এটা আমি যদি মাঝখানে নিয়ে আসি, দেখেন। সো আমার আমার এখানে কি চাইছে, যে এক্সপোর্টার ওয়ান টু সেল 120 ডেজ ইউজেন্স বিল। আমার 120 ডেজ ইউজেন্স বিল এক্সপোর্টার সেল করতে চাচ্ছে, ব্যাংকের কাছে ডিসকাউন্ট করতে চাচ্ছে, ঠিক আছে, অথবা আমি অন্যভাবে বলতে পারি ব্যাংক ফাইন্যান্স চাচ্ছে, এবং যেটার ভ্যালু হইলো আমার 65,000 ইউরো টু ইউর ব্যাংক। ক্যালকুলেট দ্য বাইং এক্সচেঞ্জ রেট, এখানে আমার এটাই মেইন পয়েন্ট আর কি, গতকাল আমরা মিস করে গেছিলাম, আমাকে বাইং এক্সচেঞ্জ রেট বের করতে বলছে অফ ইউর ব্যাংক। যে আমার বাইং এক্সচেঞ্জ রেট মানে হইলো, আমি আমি তো কি করব, আমি তো ইউরোতে পেমেন্ট পাবো, তাই না? সো ইউরোতে যদি পেমেন্ট পাই, আমাকে কি করতে হবে, ইউরো সেল করতে হবে। আমি ইউরো সেল করে কি করব, আমি টাকা বাই করব। আমি সহজ করে বলি যে আমি তো এক্সপোর্টার, আমি এক্সপোর্টার মানে কি, আমি আরেকটু ডিটেল বলি, আমি এক্সপোর্টার মানে কি, আমি এক্সপোর্ট করতেছি, ফরেন কারেন্সিতে পেমেন্ট পাবো। তো ফরেন কারেন্সি দিয়ে তো আমি কিছু করতে পারবো না, আমাকে কি করতে হবে, আমি লেবারের বিল দিতেছি, আমি ব্যাক টু ব্যাক এলসি খুলছি, আমি আমি বাংলাদেশের টাকায় আমি চাবো, তাই না? সো আমি তো ফরেন কারেন্সি তো আমার ইয়ারকি অ্যাকাউন্টে রাখি আমরা, হ্যাঁ। বাট আমি কিন্তু ফরেন কারেন্সিটা আমার ব্যবসা পরিচালনার জন্য কিন্তু ফরেন কারেন্সিতে আমি বাই সেল করতে পারি না, পণ্য কিনতে পারি না, স্যালারি দিতে পারি না, ঠিক আছে। সো আমি কি করি, এগুলো সেল করে দিই, ফরেন কারেন্সি গুলো সেল করে দিই, সেল করে কি করি, আমি টাকাতে কনভার্ট করি, টাকা দিয়ে আমি আমার কোম্পানি চালাই। তাহলে বাইং এক্সচেঞ্জ রেটের মিনিংটা হলো, আমি টাকা বাই করতেছি, আমি ইউরো সেল করব, আমি যেহেতু আমি এক্সপোর্টার, আমি ইউরোতে পেমেন্ট পাচ্ছি, আমি ইউরো সেল করে দিব, আমি কি করব, আমি টাকা বাই করব, ঠিক আছে, টাকা বাই করব। আপনি না ফরেন কারেন্সি থেকে মানে কারেন্সির ম্যাথ গুলো না, আপনি চিন্তা করবেন প্রোডাক্টের মতো চিন্তা করবেন। আপনি যদি ধরেন ইউরো, টাকা, ডলার এভাবে চিন্তা করেন না, আপনি কিন্তু অনেক কঠিন মনে হবে। তো আমি একটা টেকনিক শিখাই দিই, আপনি প্রোডাক্টের মতো মনে করবেন। বাই সেলের আমরা বাই করি কি, আমরা বাজারে যাই, আমি মোবাইল কিনতেছি, এটা কিনতেছি, ওইটা কিনতেছি, বাই সেল করতেছি, ওইখানে রেটের ব্যাপার থাকে, ওখানে প্রাইসের ব্যাপার থাকে। সো কারেন্সি গুলাকে আপনি আপনি প্রোডাক্টের মতো চিন্তা করবেন, দেখবেন সহজ হয়ে গেছে। সো বাইং এক্সচেঞ্জ রেট, আমি যে কথা পয়েন্টে ছিলাম, বাইং এক্সচেঞ্জ রেটের মিনিং হলো, আমি টাকা বাই করব, ইউরো সেল করব। হাউ মাচ ডাজ ইউর ব্যাংক হ্যাভ টু পে দ্য এক্সপোর্টার? সো এক্সপোর্টারে কত টাকা পে করব, সহজ কথা হলো তার কাছ থেকে আমি চার্জ টার্জ কেটে যা পাবে সে, তাকে আমি বাকিটা পে করবো, ঠিক আছে। আমি চার্জের কথাগুলো কিন্তু পরবর্তীতে বলে দিচ্ছি, আমার চার্জের কথা কিন্তু পরবর্তী বলা আছে। সো আমার এখানে এক্সচেঞ্জ রেটের কোটেশনটা কিভাবে দেওয়া আছে আমরা কিন্তু একটু আগে দেখছি, যে এক্সচেঞ্জ রেট কিভাবে কোড করে, এক্সচেঞ্জ রেট আমার আমার কিভাবে কোড কোড করে, এই জিনিসটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছি, যে আমার এই যে আমার এখানে এক্সচেঞ্জ রেট কোটেশনটা, আমরা আমাদের এখানে বিট প্রাইস থাকে, আস্ক প্রাইস থাকে, এই জিনিসটা কিন্তু আমরা দেখে আসছি একটু আগে। সো আমি যদি একটু একটু কি বুঝাই, যে আমার ইউরো, 1 ইউরো এবং ইউএসডির যে কোটেশন, এটার মিনিংটা হইলো, আমি আমি আমার এক আমি 1 ইউরো দিয়ে আমি 1.0715 আমি বাই মানে ব্রোকার বাই করতে রাজি আছে, এবং সেল করার ক্ষেত্রে 1.08 টু তে সে সেল করতে রাজি আছে। সো এটা হলো কোটেশন। সো এখানে দুইটা কোটেশন আছে, সো এখানে বুঝে যাচ্ছে আমার ক্রস কারেন্সি করা লাগবে, আমাকে ক্রস কারেন্সি বের করা লাগবে, কারণ হলো আমি পাবো ইউরোতে, আমি কনভার্ট করবো বিডিটি তে, মাঝখানে ইউএসডি তে কিন্তু আমি কমন একটা কারেন্সি, ইউএসডি কারেন্সি, কমন কারেন্সি ইউজ করে আমি কিন্তু কনভার্ট করবো বিডিটি তে। সো জাস্ট আমরা এখনো কিন্তু সলিউশনে যাচ্ছি না, জাস্ট ম্যাথটা দেখাচ্ছি। সো আপনি শুধু মনে রাখেন, আমাকে কি বের করতে হবে, আমাকে বাইং এক্সচেঞ্জ রেট বের করতে হবে। বাইং এক্সচেঞ্জ রেট মেনে হলো, আমি ইউরো সেল করে আমি টাকা কত টাকা দিয়ে বাই করব, কত রেটে বাই করব, এটা এটা আমার বের করতে হবে। হাউ মাচ ডাজ ইউর ব্যাংক হ্যাভ টু পে দ্য এক্সপোর্টার? আমি এক্সপোর্টারকে কি পে করব, খরচগুলো তার কাছে যে চার্জ করবো, চার্জগুলো বাদ দিয়ে পে করব। এখানে আমার কোটেশন দেওয়া আছে, আমরা কোটেশন একটু আগে দেখে আসছি কোটেশন কিভাবে করে, ঠিক আছে। তারপর আমরা এখানে ট্রানজিট পিরিয়ড দেওয়া আছে 10 দিন, আর আমার ইউজেন্স বিল হলো 120 দিন। আমরা ইউজেন্স বিল ব্যাপারে কিন্তু আমরা ফরেন এক্সচেঞ্জে শিখছি, যে ইউজেন্স বিল মানে হলো কি, যে আমার পেমেন্টটা আমি এক্সপোর্ট করার পরে 120 দিন পরে পাবো, আর তার সাথে ট্রানজিট পিরিয়ড 10 দিন। তো এই হলো 130 দিন, 30 দিনের চার্জ হবে, একটু মনে রাখেন। প্রফিট মার্জিন হলো আমার 0.1 পার ইউরো। তো এটা একটু মনে রাখেন, 1 ইউরোতে 0.1, ঠিক আছে। আর ডি নাম্বারে বলছে ইউর ব্যাংক ওভারহেড চার্জ হলো 0.0625, এটা শুধু মনে রাখেন, আমরা কিন্তু এখনো সলিউশনে যাচ্ছি না, সো বাজারে হওয়ার কোনো কারণ নাই। ইন্টারেস্ট রেট 6%। সো এগুলো চার্জ, ব্যাংক তো আপনাকে এমনি এমনি টাকা দিবে না, অ্যাডভান্স দিয়ে দিচ্ছে, আমি 130 দিন আগে আপনাকে পেমেন্ট করে দিচ্ছে। সো এমনি এমনি করবে না, সে কিন্তু কিছু চার্জ করবে। সো এজিউম 360 ডেজ ইন ইয়ার, এটা না বললেও আমরা বেগিং ইয়ার সবাই জানি 360 ডেজে। প্লিজ শো ইউর রাফ ক্যালকুলেশন, আপনাকে রাফ ক্যালকুলেশন সহ ক্যালকুলেট করতে বলছে। সো ম্যাথে যে কথাগুলো বলছে, আমি এই কথাগুলো কিন্তু এখানে লিখছি, যে এই জিনিসগুলো দেওয়া আছে, ঠিক আছে। আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হলো আমার 65,000 ইউরো, ইউএসডি রেট আমার দেওয়া আছে, সো এগুলো দেওয়া আছে, সো এই জিনিসগুলো দেওয়া আছে, তখন যা বলছি আমি, সেই জিনিসগুলো একটু মাথায় রাখেন, আমাদের যেগুলো কাজে লাগবে পরবর্তীতে।
তো যে কথাটা বলছিলাম যে আমরা আমরা কোথায় চলে যাচ্ছি, ম্যাথ সলিউশনে চলে যাচ্ছি। তো আমরা ইউজেন্স বিলের আমরা 120 দিন প্লাস 10 দিন 130 দিন, এটা একটু মনে রাখেন। আর বাইং এক্সচেঞ্জ রেট, আমার বাইং এক্সচেঞ্জ রেট বের করার ক্ষেত্রে আমি একটা জিনিস বলি আপনাদেরকে। আমরা যেহেতু ক্রস কারেন্সি শিখছি, সো আমরা এখানে সব জায়গায় এই জিনিসটা ইউজ করবো, ঠিক আছে? সো বাইং এক্সচেঞ্জ রেটের মানেটা হলো, বাইং এক্সচেঞ্জ রেট মানে হলো 1 ইউরো দিয়ে কত বিডিটি পাবো, আমি 1 ইউরো দিয়ে কত বিডিটি পাবো এটা আমি এখানে বের করবো। সো ইউরো এবং বিডিটি, ঠিক আছে? এখানে আমি 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 কি বের করতেছি, ইউরো উপরে নিচে বিডিটি। আমি যদি এখানে একটু পেছনে যাওয়া লাগবে, আদারওয়াইজ আমি জিনিসটা বুঝবো না। আমি এখানে বের করতেছি, আচ্ছা দাঁড়ান এখান থেকেই বের করি, হ্যাঁ। সো 10 ইউরো বিডিটি। আমি একটু পেছনে যাই। তো এখানে এক্সচেঞ্জ রেট গুলা দেখেন, আমার আমার ইউরো বিডিটি, ঠিক আছে? সো ইউরো ইউরো উপরে ছিল এবং বিডিটি নিচে আছে। সো আমার এই যে এক্সচেঞ্জ রেট, সো আমরা এখানে কিন্তু ক্রস করার দরকার হচ্ছে না। আমরা গতকাল শিখছিলাম না একটা জিনিস, আমরা আমরা একটু সো আমরা একটু কালকের পড়ায় ফিরে যাব। তো আমি ইউরো এবং বিডিটি যদি বলি, আমার এখানে যদি আমি আঁকি যে ইউরো, ওয়াইফাই চালু করো। সো এটা মানে হলো আমার উপরে আছে ইউরো, নিচে হলো বিডিটি, এখানে ইউএসডি, এখানে ইউএসডি, ঠিক আছে? সো আমরা একটু আগে কিন্তু দেখে আসছি যে ইউএসডি এবং ইউরো এবং ইউএসডির এক্সচেঞ্জ রেট ছিল এটা, ঠিক আছে? এটা ছিল যে 1.0715 ইন্টু, এবং আমার এই যে ইউএসডি এবং বিডিটির এক্সচেঞ্জ রেট ছিল এটা, বিট প্রাইস ছিল এটা। সো আমি বিট প্রাইস দিয়ে গুণ করতেছি, বিট প্রাইস দিয়ে গুণ করতেছি, এবং আস্ক প্রাইস দিয়ে গুণ করতেছি, আস্ক প্রাইস দিয়ে গুণ করতেছি 108 এবং 107। এটা দেখেন, আমি যদি পেছনে ফিরে যাই দেখবেন এটা আস্ক প্রাইস, ঠিক আছে? আমার দরকার ছিল ওই এক্সচেঞ্জ রেটটা এখানে এখানে নিয়ে আসা, বাট আমি সহজ কথায় কি করছি, আমি সহজ কথায় এটাকে দিয়ে আমি এটাকে গুণ করছি, আর এটাকে দিয়ে এটাকে গুণ করছি, ঠিক আছে? যেহেতু আমাকে বলছে যে আমাকে কি বের করতে বলছে, যে আমার ইউরো বিডিটি বের করতে বলছে, ঠিক আছে? সো আমি কিন্তু জাস্ট আমি এইভাবে গুণ করছি, আর কিচ্ছুই করি নাই। জাস্ট আমি আর এইভাবে গুণ করছি। এখানে কিন্তু ক্রস কারেন্সি বের করতে মানে বের করছি, বাট ক্রস কারেন্সিটা সোজা ছিল আর কি, পেঁচানো ছিল না, ওরা খুব পেঁচায় দেয় নাই, সোজা করে দিছে। আমি শুধু গুণ করলেই আমার ক্রস কারেন্সি বের হয়ে গেছে। তো কারো কোনো কনফিউশন এই পার্টে? এই যে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফর্মুলা আছে। সো আমি আমার দেখেন এখানে আমি ইউরো বিডিটি, আমার ইউরো উপরে ছিল, বিডিটি নিচে ছিল। সো আমি এখানে ইউরো ইউএসডি, দেখেন ইউরো এবং ইউএসডির এক্সচেঞ্জ রেট হলো 1.0715। সো 1.0715 আমি গুণ দিচ্ছি 1061 এটা দিয়ে, ঠিক আছে? তার সাথে আমার এটা আমি তাহলে এই পাশ পাইলাম, বিট প্রাইস পাইলাম, হ্যাঁ বিট প্রাইস পাইলাম, আশপাশের আচ্ছা জন্য ভাইয়া, এই দুইটা গুণ দিচ্ছি। এই কারণ ফর্মুলাটা একটু রেখে দিয়েন। জি, ফর্মুলাটা একটু কাইন্ডলি রেখে দিন, তাহলে সুবিধা হবে। কোথায় লাগবো? ওই যে ম্যাথে পরের হ্যাঁ পরের ম্যাথে, বা এটা এই জায়গায় থাকলেও হবে। আচ্ছা, ভিডিওটা যখন দেখবেন এগুলো দেখতে হ্যাঁ পাবেন, ঠিক হ্যাঁ, আছে? ঠিক আছে, মানে সেটাই বলতে চাচ্ছি। আচ্ছা হ্যাঁ, ভিডিওটা যখন দেখবেন আমি ফর্মুলাটাও লিখে দিলে পারি, দেওয়াটা তো আচ্ছা, এই ফর্মুলাটা না পরের ম্যাথে আছে, আমি বলি আচ্ছা আপনাকে, সেভারাল টাইম পাবো তো এই কারণে আমি আর লিখি নাই, লেখা আচ্ছা, দরকার ছিল। অসুবিধা নেই, থ্যাংক ইউ। জি। সো আমাদের ক্রস কারেন্সি নিয়ে সমস্যা নেই, তো আমি রেট পেয়ে গেছি, আমি বিট প্রাইস পাইছি, আস্ক প্রাইস পাইছি। কিসের বিট প্রাইস, আস্ক প্রাইস? আমি ইউরো বিডিটির বিট প্রাইস আস্ক প্রাইস পেয়ে গেছি। আমার কিন্তু ছিল না, কিন্তু আমার কিন্তু ছিল যে ইউরো টু ইউএসডি ছিল, ইউএসডি টু বিডিটি ছিল। সো আমি কিন্তু ক্রস কারেন্সি করে আমি কিন্তু ইউরো বিডিটির বিট প্রাইস আস্ক প্রাইস পেয়ে গেছি। সো আমার আমার এটা হলো বিট প্রাইস, আমার এটা হলো বিট প্রাইস, এটা হলো আস্ক প্রাইস পেয়ে গেছি। কার কোনো সমস্যা? সো এই বিট প্রাইস মানে কি, এই 113 টাকা বিট প্রাইস মানে কি, এটার অ্যান্সার আমি পরবর্তীতে আসতেছি। ইন্টারেস্ট পার ইউরো, আমি ইন্টারেস্ট যেহেতু 6%, আমার 130 দিনে ইন্টারেস্ট চার্জ করবে ব্যাংক, এই যে 113 টাকা আমি দিয়ে গুণ করতেছি।
113 টাকাটা নিছি কেন, আমি এখানে একটা কোশ্চেন, আপনাদের কোশ্চেনটা আমি করতেছি, 116 টাকা না নিয়ে আমি 113 টাকা কেন নিয়েছি, আমি বিট প্রাইস কেন নিছি আস্ক প্রাইস না নিয়ে, বিট প্রাইস কেন নিছি, একজন একটু অ্যান্সার দেন, একটু চিন্তা করেন তো, আমি কেন 113 টাকা নিছি 116 টাকা না নিয়ে? কারণ হলো আমি বাইং এর কারণে। হ্যাঁ হ্যাঁ, বাইং এর কারণে। আমি কি বাই করতেছি, বিডিটি বাই করতেছি, ইউরো সেল করতেছি। ঠিক আছে। সো আপনি আমি কিন্তু চেষ্টা করতেছি আপনাদের সহজ করে দিতে, এই ম্যাথটা কিন্তু অবশ্যই আসবে। সো আপনি একটু কনফিউজড হবে না, একটু টাফ মনে করবে না, খুব লজিক্যালি চিন্তা করবেন। সো আমি ইন্টারেস্ট 6% 130 দিন দিয়ে গুণ দিছি, আমি রেটকে গুণ দিছি, যেহেতু আমি বাইং রেট বের করব। আমি গতকাল যেটা করছিলাম, আমি আলাদা আলাদা ভাবে খরচগুলো বের করছিলাম, যেহেতু ম্যাথে চাইছে রেট বের করতে, আমি আজকে রেট বের করতেছি। আমি এক্সট্রিমলি সরি, আমার শুরুতে এটা করা দরকার ছিল, আজকের জিনিসটা একবার লস হয় নাই, আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে শিখে গেছেন, তো আপনার জন্য এটা কিন্তু আরো সহজ হয়েছে। সো আমি এটা কি করতেছি, 360 দিয়ে আমি নর্মালি কি আমার আমার যখন আমি ইন্টারেস্ট পার ইউরো বের করতেছি, 130 দিনের ইন্টারেস্ট বের করতেছি। সো 130 দিনের ইন্টারেস্ট বের করতেছি, আমি এক্সচেঞ্জ রেটকে 130 দিয়ে গুণ করছি, ইন্টারেস্ট রেট দিয়ে 6% দিয়ে গুণ করতেছি, আর ডিভাইড করবো কত দিয়ে, 360 দিয়ে। তার সাথে আমি 100 গুণ করতেছি, কেন 100 গুণ করলে এটা পার্সেন্টেজে চলে যাচ্ছে। ঠিক আছে। সো বিডিটি 2.4632 আমার, সরি, আমি 100 দিয়ে আমি ডিভাইড করতেছি, 100 নিচে দিতেছি কেন, আমার কিন্তু এই যে 6% ছিল, 6%। আমি একটা জিনিস আপনাদের শিখাই, এই ম্যাথ গুলো না, এই জিনিসগুলো অনেকেই বুঝতে চায় না বা বুঝে না। 6% মানে কি বলেন তো, 6% মানে কি? 6% মানে কিন্তু 6/100। সরি, একটু আজকে সমস্যা হয়ে গেছে। সো আমার 6% মানে কিন্তু 6/100, ঠিক আছে। 6% মানে কিন্তু 6/100। সো এই কারণে কিন্তু আমি কি করছি, 100 দিয়ে এই নিচে 100 চলে আসছে। ভাইয়া এক্ষেত্রে 0.06 দিয়ে মাল্টিপ্লাই। হ্যাঁ, সেম কথা। হ্যাঁ, আপনি পয়েন্টটা ধরতে পারছেন। আমি কিন্তু আমার লাইফে আমি এটাই করতাম। 0.06 দিলে আর 100 দিতে হবে না নিচে। 100 দিতে হবে না, হ্যাঁ। তো আমি Right. আমার লাইফে যত ম্যাথ করছি আমি এইভাবেই করতাম, আমার কাছে এটাই এনজয় করতাম খুব আর কি। ঠিক আছে। সো এই হলো আমার গেল। সো আমি ইন্টারেস্ট রেট পাইছি, ওভারহেড চার্জ তো আমরা সবাই জানি যে 130 আমার 0.625%। সো এখানে আমি ডাবল জিরো দিলে আর 100 দেওয়া দরকার ছিল না, যেহেতু ডাবল জিরো দেই নাই। সো আমি ওভারহেড চার্জও আমি রেট বের করছি রেটের সাথে, আমি কিন্তু সবকিছু রেট দিয়ে কনভার্ট করতেছি, অ্যামাউন্টে বের করতেছি না। আমি আবারও বলতেছি, আমি কিন্তু অ্যামাউন্টে বের করতেছি না, আমি বাইং এক্সচেঞ্জ রেটের সাথে ক্যালকুলেট করতেছি, যে 130 নিয়ে আসতেছে বারে বারে। এখানে 130 আনছিলাম, এখন 130 আনছি। ঠিক আছে। সো এখন আমি বাইং এক্সচেঞ্জ রেট পেয়ে যাবো। স্পট বাইং রেট হলো 113, আমি সবাই জানি যে 113। হ্যাঁ, স্পট বাইং রেট হলো 113। তা থেকে আমি কি ওভারহেড চার্জ বাদ দিব, আমি অলরেডি যে ওভারহেড চার্জটা বের করছি, যে ওভারহেড চার্জ এটা এটা বাদ দিব, ওভারহেড চার্জ বাদ দিব। ঠিক আছে, এটা। তারপর আমি ইন্টারেস্ট বাদ দিব 0.1। হ্যাঁ। সো 0.1 তো, সরি 0.1 তো বলাই ছিল ওইখানে, হ্যাঁ, পার ইউরোতে। আর এখানে ইন্টারেস্টটা বাদ দিব 2 পয়েন্ট। সো বাদ দিলে আমি পাচ্ছি 111 টাকা। তো 111 টাকা হলো আমার প্রথমটার অ্যান্সার। আমরা কিন্তু প্রথম অ্যান্সার পেয়ে গেছি, আমাকে বলছিল বাইং এক্সচেঞ্জ রেট বের করতে। তো আমি কিন্তু বাইং এক্সচেঞ্জ রেট 111 টাকা 53 পয়সা বের করে ফেলছি। সো এখন আমি আমি আসলে এক্সপোর্টারকে কত টাকা পে করব? সো আমি এক্সচেঞ্জ রেট দিয়ে আমি 65,000 ইউরোকে যখন আমি এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ দিব, সো আমি তাকে 72,18,445 টাকা পে করবো। সো আমার আপনাদের আশা করি খুব জটিল মনে হলে এখন জটিল মনে হচ্ছে না। আপনি একটু চিন্তা, আমি একটু সময় দিলাম আপনাকে বোঝার জন্য, একটু চিন্তা করেন, বুঝেন, তারপর বলেন যে জিনিসটা বুঝছেন কিনা। আচ্ছা, আসলে পারা লাগবে, পারতে হবে। এটা আমি সবসময় বলি যে আমার দায়িত্ব তো আজকেই শেষ, বাট আপনার দায়িত্ব কিন্তু রয়ে গেছে। আপনি পরীক্ষা হলে বসে আপনি পরীক্ষা দিবেন, আপনি কালকে এই ম্যাথ গুলা করবেন। সো এটা আপনার দায়িত্ব, সো এটা আপনার দায়িত্ব কিন্তু রয়ে গেছে। সো বি সিরিয়াস, আপনার দায়িত্বটা একটু পালন করবেন। সো আমি বলছিলাম যে আজ শেষ ভালো যার সব ভালো তার, ইনশাল্লাহ আমরা কিছু আজকে খুব সুন্দরভাবে শেষ করবো, পরের ম্যাচটা খুব সুন্দরভাবে শেষ করবো। আমি যদি কোথাও যদি কেউ আটকায় যান, কোথাও যদি কেউ বোঝার কোনো গ্যাপ থাকে, প্লিজ একটু নক দিবেন, আমি আবার রিপিট করবো। আজকে ক্লাসটা খুব লেন্দি হবে না, খুব ছোট, আর 3টা ম্যাথ আছে। সো আমরা পরের ম্যাথে আমরা এতক্ষণ কি আলোচনা করছিলাম, এক্সপোর্টার নিয়ে আলোচনা করছিলাম, এক্সপোর্টার নিয়ে কথা বলছিলাম, বাট এখন আমরা চলে যাচ্ছি ইম্পোর্টারের ব্যাপারে। সো ইম্পোর্টারের ক্ষেত্রে কি হবে, যে আমার ইউর ইম্পোর্টার ওয়ান টু বুক পেমেন্ট অফ 90 days এলসি অ্যামাউন্ট ইউরো হইলো, তার পেমেন্ট করা লাগবে কত ইউরো? আমরা শুধু ম্যাথটা দেখি কি কি বলা আছে। ইউরো পে করা লাগবে হলো 25,000 ইউরো টু ইউর ব্যাংক। ক্যালকুলেট দ্য এক্সচেঞ্জ রেট, এখানেও এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলছে, ওইটা ছিল বাইং এক্সচেঞ্জ রেট, এটা হবে সেলিং এক্সচেঞ্জ রেট। ঠিক আছে, আপনি এভাবে চিন্তা করলে পারেন যে এটা হবে সেলিং এক্সচেঞ্জ রেট। সো এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলছে। সেলিং এক্সচেঞ্জ রেট মানে কি, আমি টাকা সেল করব, আমি আবারও বলতেছি, এখানে আমি টাকা সেল করব, টাকা সেল করে কি কিনবো, ইউরো কিনবো। কেন ইউরো কিনবো? আমার পেমেন্ট দেওয়ার জন্য। কিসের পেমেন্ট দেওয়ার জন্য? ইম্পোর্টের পেমেন্ট দেওয়ার জন্য।
সো আপনি এইভাবে লজিক্যালি মনে রাখবেন, আপনি গুলাই ফেলবেন না জিনিসগুলা, সিকোয়েন্সিয়ালি মনে রাখবেন, সিকোয়েন্সিয়ালি মনে রাখবেন। এই জিনিসগুলো কিন্তু আমি কি বইতে শিখছি বা কোথাও শিখছি না, আমি নিজে জাস্ট সিম্পলি চিন্তা করছি, আপনিও সিম্পলি চিন্তা করবেন। আমি একটা টেকনিক শিখে দিই, লাইফে সবকিছু মানে শুধু এই ক্ষেত্রে না, সবকিছু আপনি কোনো বিপদে পড়ছেন, কোনো সমস্যায় পড়ছেন, খুব সিম্পলি চিন্তা করেন, আচ্ছা ঠিক আছে এটা হয়েছে, সো আমি এভাবে খাবার দিই। হঠাৎ করে আপনার বড় ধরনের খরচ হয়ে গেছে, আপনি ক্রেডিট কার্ড থেকে টান দিয়েছেন, ক্রেডিট কার্ড থেকে টান দিয়েছেন, ক্রেডিট কার্ড প্রতিদিন সুদ টানতেছে 30% করে, সো আপনি যদি এটা প্যানিকড হয়ে যান, এটা যদি মাথার ভিতরে নেন তাহলে কিন্তু সমস্যা। সো আপনি সিম্পলি চিন্তা করেন, ঠিক আছে আমি মাসে মাসে 10,000 টাকা পে করবো, আমার 10 মাসে 1 লাখ টাকা পে হয়ে যাবে। সো যাই, যে কথা বলছিলাম যে এক্সচেঞ্জ রেট, আমি আমি ইম্পোর্টার, এখানে ইস্যু হলো ইম্পোর্টার, ইম্পোর্টার কি ইম্পোর্ট করবে, র মেটেরিয়াল অথবা কোনো কিছু ইম্পোর্ট করবে, তাকে 25,000 ইউরো পে করা লাগবে। সো ইউরো পে করতে গিয়ে আমাকে এখানে চাইছে কি ক্যালকুলেট করতে বলছে, প্রথম জিনিসটা চাইছে এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলছে। সো আমার আগেরটা ছিল বাইং এক্সচেঞ্জ রেট, এটা হবে সেলিং এক্সচেঞ্জ রেট, ঠিক আছে। আমি 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 টাকা সেল করব, টাকা সেল করে ইউরো ডিমান্ড করব, আমি ইউরোতে ইম্পোর্টের পেমেন্ট দিব। হাউ মাচ ডাজ দ্য ইম্পোর্টার হ্যাভ টু পে ইউর ব্যাংক? সো আমার এখানে আমার ইম্পোর্টার ব্যাংক রে কত টাকা পে করবে, সে তো এই 25,000 ইকুইভ্যালেন্ট ইউরো তো পে করবেই, তার সাথে সাথে ব্যাংকের যে চার্জ আছে চার্জ গুলো পে করবে। সো আগের বার ছিল কি মাইনাস করছি আমরা, যে আমার এক্সপোর্টারে আমার কম টাকা পাইছে খরচগুলো বাদ দিয়ে, আর আজকে এবার হলো ইম্পোর্টার, ইম্পোর্টার হইলো কি বেশি পে করতে হবে, ব্যাংকের চার্জ সহ বেশি পে করতে হবে, তার খরচগুলো সহ বেশি পে করতে হবে। সো সেম আমার আগের বারও কোটেশন ছিল ইউএসডি বিডিটি, আমার ইউরো ইউএসডি আমার আগের বারও কোটেশন ছিল। সো কোটেশন নিয়ে আমরা কিন্তু প্রথম স্লাইডে শিখছি যে আমার বিট প্রাইস আপ প্রাইসের ইস্যু ছিল, বাট এখানে ইস্যুটা এটা না, এখানে ইস্যুটা হলো ক্রস কারেন্সি, ঠিক আছে। আমরা এখানে ক্রস কারেন্সি করব, ক্রস কারেন্সি করব, এখানে আমি বলে দিই এই ম্যাথে খুব বেশি পেঁচাবে না, এটা গুণ করলে আমি বিট প্রাইস পেয়ে যাব, এটা গুণ করলে সরি এটা গুণ করলে আমি বিট প্রাইস পেয়ে যাব, এটা গুণ করলে আস প্রাইস পেয়ে যাব। সিম্পলি হবে, খুব কঠিন হবে না, আপনি এভাবে মনে রাখতে পারেন। 2 নম্বর কি দেওয়া আছে, ইউর ব্যাংকস ওভারহেড চার্জ হলো 0.0831%, এটা ওভারহেড চার্জ, এটা ব্যাংকে পে করা লাগবে। ইন্টারেস্ট সপ হলো 3%, এসেট এজিউম 30 ডেজ ইন ইয়ার। সো আমরা তো 36 ডেজ তো এজিউম করবোই, তাই না, ব্যাংকিং ইয়ারের ক্ষেত্রে। সো এই ছিল আমার দেওয়া ছিল, আমরা চলে যাচ্ছি আসলে আমার ক্যালকুলেশনে। সো ক্যালকুলেশন একটু দেখেন, আমার ক্যালকুলেশনে আমার এখানে আমি একটু মুছে নিই। সো ক্যালকুলেশনে আমি এই ম্যাথে আবার আমি এক্সচেঞ্জটা নিয়ে আসছি, এই পেজেও নিয়ে আসছি যাতে আপনাদের বোঝার সুবিধার্থে। সো আমার এখানে কিন্তু আমার কোটেশন গুলো দুইটা দেওয়া আছে। সো আমার সেলিং এক্সচেঞ্জ রেট, আমি কি সেল করতেছি, আমি টাকা সেল করবো, তাই না, টাকা সেল করে ইউরো কিনবো। তো সেলিং এক্সচেঞ্জ রেট বের করার ফর্মুলাটা আমরা সবাই জানি, যে আমার ইউরো বিডিটি আমি বের করব, ইউরো বিডিটি বের করবো, এখানে ইউরো উপরে আছে তাই না, ইউরো উপরে আছে বিডিটি নিচে আছে। সো ইউরো বিডিটি আমি যদি বের করি, আমরা এই গুণ করব যে 109.5 সাথে 1.075 এর গুণ করব, ঠিক আছে। বিট প্রাইস দিয়ে গুণ করছি, আস প্রাইস দিয়ে গুণ করছি। সো আমি কোটেশন পেয়ে গেছি, ইউরো বিডিটির ক্রস কারেন্সি পেয়ে গেছি, আমি ইউরো বিডিটির ক্রস কারেন্সি পেয়ে গেছি। সো ক্রস কারেন্সি পেয়ে গেছি, সো আমরা একটা সমাধান হয়ে গেছে। আমার আগের ম্যাথে ছিল আমি কিন্তু বিট প্রাইস নিয়েছিলাম, এটা এই প্রাইসটা নিয়েছিলাম, বাট এখন যদি আমি টাকা সেল করব, সো আমি এই প্রাইসটা নিব, এই প্রাইসটা নিব, ঠিক আছে। আমি যদি সেল করব আমি এই প্রাইসটা নিব, তার মানে হলো আমি 100, আমি যে ব্রোকারেজের কাছে যাবো যে আমাকে ইউরো, আমি আগের বার ইউরো সেল করছি, তো এই কারণে ব্রোকার আমাকে কম টাকা পে করছে, বাট এবার আমি ইউরো কিনতে যাচ্ছি, তো ইউরো তো আমাকে বেশি চার্জ করবে, যে তুমি বেশি টাকা পে করতে হবে, 119 টাকা পে করতে হবে, ঠিক আছে। সো 119টা হলো আমার কারেন্সি, ঠিক আছে, এটা হলো আমার স্ট্যান্ডার্ড কারেন্সি, এই কারেন্সিতে আমার এক্সচেঞ্জটা হবে। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার আমি জানি। টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো, আমরা এই যে ওভারহেড চার্জ মার্জিন এগুলো তো কমন জিনিস, আমরা আগের বারও করে আসছি, সো আমরা পারবো। সো আমার 119-এর সাথে আমি কি করছি, আমি মার্জিন যোগ করছি 0.083%। সো যেহেতু এটা আমার পার্সেন্টেজে ছিল, সো আমি এখানে 2 শূন্য বসাইলে পারতাম, অথবা আমি 100 দিয়ে ভাগ করলে পারতাম, অ্যান্সার বেরোবে, ঠিক আছে। সো আমি এটা পেয়ে গেলাম, ওভারহেড আমার ওভারহেড চার্জ পেয়ে গেলাম। ইন্টারেস্ট আমরা জানি সোয়াপ ইন্টারেস্ট রেট 3%, সো সোয়াপ ইন্টারেস্ট রেট 3% আমরা এখন বের করবো যে 3%। সো 1 ইয়ার আমরা 90 ডেজ সোয়াপ, তো সো 90 ডেজ সোয়াপ আমি 3% দিয়ে গুণ করতেছি, 119 আমার 90 ডেজ দিয়ে গুণ করছি, 360 ডেজ দিয়ে ভাগ করছি, আর 3% যেহেতু ছিল 0.03 বসালেও পারতাম, অথবা আমি কি করছি ওইটা না করে আমি কি করছি, আমি নিচে 100 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, নিচে 100 দিয়ে ভাগ করছি। সো যেভাবেই করি না কেন একই রেজাল্ট আসবে। সো আমি তাহলে ইন্টারেস্টও পেয়ে গেলাম, আমার ইন্টারেস্টটা পেয়ে গেলাম। সো টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। সো এখন আমি এক্সচেঞ্জ রেট বের করবো, আমার ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল কিন্তু এক্সচেঞ্জ রেট বের করা। সো আমি এক্সচেঞ্জ রেট বের করবো যে আমার ইন্টারেস্ট রেট, সো
টোটাল এক্সচেঞ্জ মার্জিন রেট পার ইউরো ব্যাংক কত টাকা চার্জ করতেছে টোটাল, এটা এখানে আমরা আলাদাভাবে ক্যালকুলেট করছি। এটা আমরা একবারেও করতে পারতাম, ঠিক আছে, যে 119 থেকে আমি কি করছি ওই দুইটা খরচ যোগ করছি, এটা এইভাবে করছি। অথবা আপনি কি করতে পারতেন, 119-এর সাথে আপনি ওই দুইটা এই দুইটা জিনিস আলাদা আলাদা ভাবে যোগও করলে পারতেন। ইটস ডিপেন্ড অন আপনার এক্স্যাক্টলি এখানের মতো হইতে হবে নট নেসেসারি। আপনি যেভাবে করেন না কেন, আমি এক্সচেঞ্জ রেট পেয়ে গেলাম 120 টাকা। সো আমি কিন্তু এই যে সেলিং এক্সচেঞ্জ রেট পেয়ে গেলাম। আগেরটা ছিল বাইং এক্সচেঞ্জ রেট, এখানে আমি সেলিং এক্সচেঞ্জ রেট পেয়ে গেলাম। সেলিং এক্সচেঞ্জ রেটের মানে কি, আমি বিডিটি সেল করতেছি, ইউরো কিনতেছি। যেহেতু এক্সচেঞ্জ রেট পেয়ে গেছি, সো আমার 25,000 ইউরো দেওয়া লাগবে। সো আমি 25,000 ইউরো যদি আমি 120 দিয়ে গুণ দিই, সো আমার এত টাকা হবে কি, এত টাকা ইম্পোর্টার ব্যাংকে পে করবে। এই এত টাকা 30 লক্ষ টাকা ইম্পোর্টার ব্যাংকে পে করবে। কেন পে করবে, ইম্পোর্ট করার জন্য, ঠিক আছে, ইম্পোর্ট করার জন্য। তো সিম্পল আরেকটা ম্যাথ। সো আপনাদের যদিও এতদিন কঠিন ম্যাথগুলো খুবই কঠিন মনে হয়েছে, বাট আপনি লজিক্যালি চিন্তা করবেন, আমার কথাগুলো মনে রাখবেন, দেখবেন যে ম্যাথটা সহজ হয়ে গেছে, ঠিক আছে। সো কারো কোনো কোশ্চেন না থাকলে আমি পরবর্তী ম্যাথে চলে যাব। জি ভাইয়া। জি, সো আমি পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। আমরা আর একটা দুইটা ম্যাথ করব, এবং দুইটা ম্যাথ এখানে আমি এই দুইটা ম্যাথ তো করছি, আমরা দুইবার করছি। সো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, এখানে আমার কোনো ম্যাজিক্যাল কোনো কিছু ছিল না। বাট পরবর্তী ম্যাথে আমার একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, আমি এখানে কিছু ম্যাজিক দেখাবো আপনাদেরকে, যেটা ম্যাথমেটিক্স সেন্টারের কিছু হ্যাকস আছে, কিছু টিপস আছে, যেগুলো অ্যাপ্লাই করে আপনি খুব সহজেই সলভ করতে পারবেন, ঠিক আছে। আপনার কোনো প্যারাই মনে হবে না, আপনার কঠিন একটা ম্যাথ আমরা খুব সহজেই সলভ করবো, ঠিক আছে। সো এখানে এখানে হলো ক্রস কারেন্সি। আমরা যে গত ক্লাসে ক্রস কারেন্সি শিখছিলাম, হলো আমার এখানে কিন্তু বিট প্রাইস আস্ক প্রাইস ছিল না। আমি আবারও বলতেছি, গত ক্লাসে যে ক্রস কারেন্সি শিখছি ওখানে বিট প্রাইস আস্ক প্রাইসের ইস্যু ছিল না। সো এই কারণে আমরা ওইটা শিখতে পারছি সহজে। এখানে বিট প্রাইস আস্ক প্রাইসের ইস্যু আছে, সো ওর ইস্যু হওয়ার কারণে বিট প্রাইস আস্ক প্রাইসের ইস্যু থাকলেও আমরা খুব সহজেই শিখবো। আমরা ওই ম্যাথকে, এই যে প্রথম যে ম্যাথটা শিখছিলাম আমরা ক্রস কারেন্সির, ওইটাকে ফলো করে আমরা সব ক্রস কারেন্সির ম্যাথ করবো, সব এভরিথিং এভরিথিং। সো এখানে আমার কি বলা আছে, আমার বেসড অন দ্য ফলোইং ইনফরমেশন আমাকে কি করতে বলছে, আমার ক্রস কারেন্সি বের করতে বলছে, ঠিক আছে, যে আমার আমার জাপানিজ ইয়েনের সাথে আমার টাকার এক্সচেঞ্জ রেট বের করতে বলছে, জাপানি ইয়েনের সাথে টাকার এক্সচেঞ্জ রেট বের করতে বলছে, ঠিক আছে। সো আমার বেসড অন দ্য ফলোইং ইনফরমেশন প্লিজ ক্যালকুলেট দ্য বাইং এন্ড সেলিং রেট অফ বাংলাদেশি টাকা। সো বাংলাদেশি টাকা পার জাপানিজ ইয়েন। সো বাংলাদেশি টাকা পার জাপানিজ ইয়েন। সো আমার এখানে কিন্তু এই ম্যাথে, যে এখানে কিন্তু এই যে বাংলাদেশি টাকা পার জাপানিজ ইয়েনটা মানে হইলো, আমার বাংলাদেশি টাকাটা উপরে থাকবে, যে বিডিটি আমার চাইছে হলো এই জিনিসটা, যে বিডিটি জেপিওয়াই, ঠিক আছে, জাপানি ইয়েন। তো দেখেন আমার আমার জাপানি ইয়েনটা, আমার বিডিটি কি, বিডিটি উপরে, তো আমার বিডিটি তো নিচে আছে, এটা তো উপরে আনতে হবে, এই পাশে আনতে হবে, তাই না। তো এই কাজটা আমরা করব, তারপরে কি করব, আমরা গুণ করবো, আর তো কিছু না। আমরা তো সবাই গুণ করা জানি, ক্রস কারেন্সি পারি। একবার যদি এটা উপরে নিয়ে আসতে পারি, সো আমার ইউএসডি কাটা যাবে। আমি এখানে আরেকটু আবার পুরনো পড়ায় ফিরে যাই। সো বিডিটি উপরে, ঠিক আছে, বিডিটি উপরে, বিডিটি উপরে, আমার নিচে হলো জেপিওয়াই, ঠিক আছে। সো জেপিআই, সো এখানে ইউএসডি হবে, এখানে ইউএসডি হবে, এখানে ইউএসডি হবে। সো ইউএসডি কাটা গেলে আমার আগে এই ফর্মে ফিরে আসবো। সো বিডিটি এবং ইউএসডি, তাই না। সো বিডিটি ডিভাইড বাই ইউএসডি, কিন্তু আমার এখানে উল্টাটা আছে, আমার আমার বিডিটি নিচে আছে, আমাকে এটা উপরে আনা লাগবে। সো উপরে আনা তো আমরা জানি, একটু পরে দেখবো, উপরে আনা আমরা জানি 1 দিয়ে ডিভাইড করলে তো উপরে চলে আসে, ঠিক আছে। সো আর ইউএসডি জেপিআই কিন্তু আছে। সো আমি এখানে কিন্তু ভ্যালু বৈশালী হইতেছে। সো এটা অলরেডি আছে, এটা নিয়ে আমার কোনো হেডেক না, বাট এটা আমাকে বানানো লাগবে। আমরা একটু পরে এটা বানাবো, বানানোর পরে গুণ করব, গুণ করলে অ্যান্সার হয়ে যাবে। সো খুব সিম্পল জিনিস, খুব কঠিন কিছু না। আমি একটা জিনিস ফিল করি, বুঝছেন, আপনাদের তো আমি একে ওকে বুঝাচ্ছি, তো আপনি এগুলো বুঝতেছেন, কিন্তু আমি যাদেরকে হ্যান্ড নোট দিছি, বা যাদেরকে আমি আজকেও অনেককে সাপ্লাই করতেছি হ্যান্ড নোট, এই ম্যাথ গুলা, ওদেরকে আমি কিভাবে বুঝাবো। সো আমি চিন্তা করছি এটা লাইভে দিব। সো এটা আমি ফেসবুক লাইভে দিতেও পারি যদি মনে হয় আর কি, বা সময় পাই। তো যে কথাটা বলছিলাম, এই সলিউশনটা হলো আমার বাজারে প্রচলিত নোটের সলিউশন, ওরা এইভাবে করছে। সো আমি এটাতে যেতে চাচ্ছি না, এটা আমার কাছে খুব জটিল মনে হয়েছে, এটা মনে রাখা বোঝা, আমি জানি না আপনাদের এক্সপিরিয়েন্সটা কিরকম। আমি এটা পড়তে গিয়ে, এটা আমি সলভ করতে গিয়ে, এটা আমি যখন সলিউশন করতে যাই, আমার প্যাচ লেগে যায়, আমি কোনটা উপরে হবে কোনটা নিচে হবে কিভাবে কি হবে আমি জানি না। ওরা কিভাবে কেউ মনে রাখে, এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। আপনাদের যদি সম্ভব মনে হয় আপনারা এইভাবে মনে রাখেন, বাট আমি আমার ফর্মুলাতে চলে গেলাম, অল্টারনেটিভ সলিউশনে চলে গেলাম। অল্টারনেটিভ সলিউশনটা কি, অল্টারনেটিভ সলিউশনে আমি অল্টারনেটিভ ওয়েতে দেখাবো, ঠিক আছে। সো আমি যেটা বলছিলাম, যে আমি কি আমার সো আমি একটা ভুল শিখাইছি একটু আগে, একটু কারেকশন লাগবে, একটু কারেকশন লাগবে। আমার আমার চাচ্ছে হলো জেপিআই বিডিটি, বিডিটি উপরে না, বিডিটি নিচে থাকবে, ঠিক আছে।
বিডিটি নিচে থাকবে। একটু আমরা উল্টাটা শিখছি, একটু আমি পেছনে চলে যাই। সো আমি এখানে এখানে একটু আমরা আবার ফিরে আসি এখানে, হ্যাঁ। তো চাইছে হলো আমার পার সেলিং রেট অফ বাংলাদেশি টাকা পার জাপানিজ। সো আমরা পার এক জাপানিজ, সো পার জাপানি জেপিআইটা উপরে থাকবে। সরি, এটা আমি একটা ভুল শিখেছি বা উল্টা বুঝছি। সো জেপিওয়াই উপরে, বিডিটি। সো পার জেপিআই বিডিটি কত? সো এটা যদি বের করতে চাই, সো জেপিওয়াই উপরে, বিডিটি নিচে। সো বিডিটি তো অলরেডি নিচে আছে, তাই না? বিডিটি নিচে আছে, এটাকে উল্টাবো না এটাকে উল্টাবো, জেপি এটা এই পাশে নিয়ে আসবো। সো জেপি ওয়াই ইউএসডি আর ইউএসডি। সো আমার এটা আছে অলরেডি, দ্বিতীয়টা আছে ইউএসডি বিডিটি, এটা আছে, এই জিনিসটা আছে, এটাকে উল্টাবো না এটাকে উল্টাবো। সো আমি একটু আগে উল্টাটা বলছিলাম, এটা হবে না এটা হবে। আমি প্রথমটাকে উল্টাবো। তো আমরা পরবর্তীতে যাই একটু। তো আমি এখানে আমরা চলে আসলে আমরা সরাসরি সলিউশনে চলে আসি। সলিউশনের পর আপনার জিনিসটা সহজ মনে হবে। আমার জেপিওয়াই ইউএসডি বের করতে হবে, হ্যাঁ। সো জেপিও আমার ওইখানে ছিল ইউএসডি জেপিওয়াই ছিল, সো 1/, এটা করছি, 1/, এটা করছি। এখানে একটা জিনিস শুধু মনে রাখবেন, এখানে একটা জিনিস মনে রাখার জিনিস আছে। আমি যখন এই জিনিসটা করব, সো আমি যখন এই জিনিসটা উল্টাবো, এই জিনিসটাকে যখন আমি উল্টাবো, তখন একটা জিনিস শুধু মনে রাখবেন। তো আমি কি করতেছি, আমার আমার এটাকে আমি উল্টাচ্ছি, ঠিক আছে? আমি বের করবো কি জেপিওয়াই, হ্যাঁ, আহ, শুরুতে, তারপর হলো ইউএসডি। তো এটাকে যখন আমি উল্টাচ্ছি 1/, আমি না এই যে এটা তো শুরুতে ছিল, তাই না? এটা চলে যাবে পরবর্তীতে। আমি যদি উল্টাই ফেলতেছি, এটাও এইদিকে চলে আসবে, এই কোটেশনটা উল্টায় যাবে, এই কোটেশনটা উল্টায় যাবে 132.12, আর এখানে হবে 1/130.3010। তো আপনাদের সামনে ক্যালকুলেট থাকলে আপনি ক্যালকুলেট করতে পারেন এই জিনিসটা কি হবে তাহলে। সো আমার আমার এটা দাঁড়াচ্ছে, আমি এটার অ্যান্সার দাঁড়াচ্ছে হলো 0.007568, আর এটা দাঁড়াচ্ছে হলো 0.007675। সো আমি বিট প্রাইস আসপ্রাইস পেয়ে গেছি, বিট প্রাইস আমার এখান থেকে বিট প্রাইস আসপ্রাইস পেয়ে গেছি, বিট প্রাইস আসপ্রাইস পেয়ে গেছি। সো এখন যখন আমি জেপিওয়াই বিডিটি বের করবো, মানে জেপিও উপরে আছে বিডিটি নিচে আছে, ইউএসডি বসাই দিলাম, তখন আমার কি হবে? এখন কিন্তু আড়াআড়ি হয়ে গেছে, আমি এটা পাইছি। সো আমার এটা তো আগেই ছিল, হ্যাঁ, এটা আমার আগেই ছিল, ইউএসডি বিডিটি আগেই ছিল, এখানে আগেই ছিল যে 106.1010, আর ছিল 107.7590। সো এই বিট প্রাইস আর এখানে যে বিট প্রাইস পাইছি, এই বিট প্রাইস গুণ হবে, ঠিক আছে? এই দুইটা গুণ হবে, এই দুইটা গুণ হবে। সো আমি এখানে এই দুইটা গুণ করছি, বিট প্রাইস গুণ করছি, আসপ্রাইস গুণ করছি। আমি কোটেশন পেয়ে গেছি, দুইটা কোটেশন পেয়ে গেছি। আমাকে এটাই বের করতে বলছে, কোটেশন বের করতে বলছে, ক্রস কারেন্সি করে আমার কোটেশন বের করতে বলছে, জেপিওয়াই বিডিটির কোটেশন বের করতে বলছে। আমি সো বিট প্রাইস পাইছি, আসপ্রাইস পাইছি। কি করতে বলছে যে আমার আমার আমাকে এই কোশ্চেনে আরেকটা জিনিস ছিল যে আমার যদি 20,000 জেপিআই হয়, সো এটা বিটিটিতে ভ্যালু কত হবে, তখন আমি গুণ করলেই হবে, ঠিক আছে? যে আমি বিট প্রাইস দিয়ে গুণ করতেছি, ঠিক আছে? সো আমি বিট প্রাইস দিয়ে গুণ করতেছি। আমার কাছে জাপানিজ রুপিয়া, সরি জাপানিজ ইয়েন আছে আমার হলো 20,000, 20 লক্ষ। সো আমি জাপানিজ ইয়েন যখন আমি সেল করতে যাব, তখন কিন্তু বিট প্রাইস দিয়ে গুণ হবে। সে কিন্তু আমাকে বেশি টাকা দিবে না, 8.8270 দিবে না, 30 অফার করবে। সো ওই টাকা আমি কিন্তু টাকাতে কনভার্ট করবো। সো আমি বিট প্রাইস দিয়ে গুণ করব। আপনি আরো যদি সহজ করে বলি, আপনি যদি কোনো কিছু কিনতে যান, আপনার কাছে বেশি প্রাইস চার্জ করবে, আর যদি বেচতে যান কম প্রাইস চার্জ করবে। সো আমি যদি ইয়েন বেচতেছি, জাপানিজ ইয়েন বিক্রি করতেছি, সো আমাকে সে কম প্রাইস দিবে, মানে ছোটটা দিবে আর কি। আমরা সবাই জানি ছোটটা প্রথমে থাকে, এই শুরুতে ছোটটা থাকে, আর এটা বড়টা, সো আমাকে ছোটটা দিবে, কম টাকা দিবে। সো আমি বিট প্রাইস দিয়ে গুণ করবো। স্যার আমার একটু স্যার উল্টা পাল্টা হচ্ছে স্যার, আমি একটু বলতে চাই। জাপানি ইয়েন ডিভাইডেড ইউএস ডলার, এটা অর্থ কি যে $1 জন্য কত জাপানি ইয়েন লাগবে, নাকি $1 জাপানি ইয়েনের জন্য কত ইউএস ডলার লাগবে?
না, এটা মিনিংটা কি দাঁড়াচ্ছে, জাপানি ইয়েন বা ইউএস ডলার? আচ্ছা, এখানে ইউএস ডলার, এক ইউএস ডলারে জাপানি ইয়েন কত লাগতেছে এটা বলতেছে। এটা ক্লিয়ার, এটা এইখানে মেসেজটা ক্লিয়ার, কিন্তু যখন আমি ডিভাইডেড করতেছি তখন এটা মিনিং কি দাঁড়াচ্ছে স্যার? আচ্ছা, ডিবেট করতেছে মানে আমি উল্টাচ্ছি, আমি আরো আবার বলতেছি ডিবেট করা মানে কি, আমি এখানে ওই ওই আপনি যেভাবে হিসাব করতেছেন ওইভাবে যাওয়ারই দরকার নেই। আমাকে বলছে অ্যান্সার চাইছে যে জাপানিজ ইয়েন, আমাকে আমি আমি আবার যাচ্ছি, হ্যাঁ একটু পেছনে যাচ্ছি। আমার কোশ্চেনে চাইছে কোশ্চেন বোধক চিহ্ন দিয়ে কোশ্চেনে চাইছে কি, আমাকে বলছে যে আমাকে বলছে জেপিওয়াই ডিভাইডেড বাই আমার বিডিটি বের করতে বলছে কত, ঠিক আছে। সো আমার জেপিআই বিডিটি এটার মিনিংটা হলো আমি এক মানে আমি এক জেপিআই এক জেপি জাপানিজ ইয়েন ইজিক্যাল টু কত বিডিটি, ঠিক আছে। এটা আমার কাছে চাইছে। সো আমার কাছে যদি, হ্যাঁ আমার কাছে যদি যেহেতু এটা চাইছে, আমরা জানি এটার ফর্মুলা আমরা সবাই শিখছি তাই না, আমরা এটার ফর্মুলা শিখছি কি জেপিওয়াই বিডিটি বিডিটি, এটার ফর্মুলা আমরা একটা মাস্টার ফর্মুলা শিখছিলাম। উপরে জেপিওয়াই থাকবে, জাপানিজ ইয়েন থাকবে, আর নিচে হলো বিডিটি থাকবে, ঠিক আছে। এটা একটা মাস্টার ফর্মুলা ছিল। জি সো এটা জি ইউএসডি, এটা ইউএসডি, এটা ছিল মাস্টার ফর্মুলা। তো আমার মাস্টার ফর্মুলা এটা মিলে গেছে, ইউএসডির নিচে বিডিটি এটা মিলে গেছে, যে ইউএসডির নিচে বিডিটি এটা মিলে গেছে, এটা এটা আমার চেঞ্জ করার দরকার নেই। বাট এখানে জেপিওয়াই উপরে, বাট এখানে জেপিওয়াইটা নিচে। সো আমাকে এটা একটু আচ্ছা। ঘুরাই নেওয়া লাগবে, আমি এটাকেই ঘুরাই নিছি, এটাকে আমি একটু ঘুরাই নিছি, জেপিওয়াই উপরে রাখছি, আমার ইউএসডি নিচে নিচ্ছি, ঠিক আছে। নিচে নেওয়ার জন্য কি করছি, 1 ডিভাইডেড বাই করছি হলো যে 132 এটা কিন্তু আগে চলে গেছে, কারণ আমি উল্টাচ্ছি যেহেতু আমার ভ্যালুটা উল্টায় যাবে, ঠিক আছে। জি স্যার। সো এটা এই কাজটা করছি আর কি, 130 জি স্যার। 3010। সো এই কাজ যখন করছি তখন কিন্তু আমার ফরম্যাটে চলে আসছে, তখন কিন্তু আমি এখানে শুধু ভ্যালু বসাইলেই আমার ক্রস কারেন্সি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে আমি শুধু জি ভ্যালু স্যার। বসাইছি, ক্রস কারেন্সি হয়ে গেছে। সো সিম্পলি এই কাজটাই করছি, অনেক কিছু না। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে না, আমি তো এই কোশ্চেনটাই চাচ্ছিলাম আপনাদের কাছে, আমি যে বুঝতেছি তো অনেকে বুঝে নাই, সো আমি সেকেন্ড টাইম এই যে এখন রিপিট করছি, এখন কিন্তু বুঝে গেছি। সো আমি শুধু এই কাজটাই করছি আর কিছু না, যে আমি এখানে কি করছি উল্টাইছি, দেখেন এইটা আমি আবারও রিপিট করতেছি, যে জেপিও ইউএসডি করছি মানে উল্টাইছি, উল্টানোর ফলে আমি এই কোটেশন পেয়ে গেছি। সো কোটেশন যখন পেয়ে গেছি তখন আমি গুণ করলেই হইতেছে, আমি বিট প্রাইস দিয়ে আমি বিট প্রাইস দিয়ে গুণ করছি, আমি এই বিট প্রাইস এই যে 007568 007568 এটা বিট প্রাইস, বিট প্রাইসকে আমি 106 বিট প্রাইস দিয়ে গুণ করছি, আস প্রাইসকে আস প্রাইস দিয়ে গুণ করছি। সো আমি দুইটা কোটেশন পেয়ে গেছি, বিট প্রাইস পেয়েছি, আস প্রাইস পেয়ে গেছি। সো আমার অ্যান্সার হয়ে গেছে, খুব সহজ হয়ে গেছে। এখানে আমার হায়ার রেট লোয়ার রেট এত কিছু করার দরকার হয় নাই, যেহেতু আমরা জীবনে একটাই ফর্মুলা শিখছিলাম ক্রস কারেন্সির জন্য, আমি ওই ফর্মুলা অ্যাপ্লাই করে অ্যান্সারটা পেয়ে গেছি। সো এখানেই শেষ না, আমরা পরবর্তীতে আরেকটা এরকম ম্যাথ করবো, সো ওইখানে দেখবেন আরো ক্লিয়ার হয়ে গেছে। সো আমি পরের ম্যাথে চলে যাচ্ছি, তারপর যদি ক্লিয়ার না হন আমি আবার রিপিট করব। আমরা দেখেন আমরা কিন্তু ইম্পোর্টের ম্যাথ করছি, এক্সপোর্টের ম্যাথ করছি, দুইটার কাছ থেকে কিন্তু একটা মিল ছিল তাই না। সো যেহেতু মিল ছিল, সো আমরা কিন্তু প্রথমটাতে ক্লিয়ার না হলেও পরেরটাতে ক্লিয়ার হয়ে গেছে, সো এখন আমরা ক্লিয়ার হয়ে যাব। সো এখানে আমাকে কি বলছে, এখানে আমাকে বলছে যে ক্যালকুলেট বাইং এন্ড সেলিং রেট অফ জাপানিজ ইয়েন বিডিটি। এখানে আমার জাপানিজ ইয়েন বিডিটি ক্যালকুলেট করতে বলছে, জাপানিজ ইয়েন বিডিটি ক্যালকুলেট করতে বলছে। তো আমরা মাস্টার ফর্মুলা শিখছিলাম, আমরা সরাসরি ম্যাথে চলে যাই। এবার এক পেজে, আমাদের ওই আগের স্লাইডে 2 স্লাইডে ছিল, এই কারণে পেজ লাগছে। সো এক স্লাইডে সো আমাকে কি বলছে, জাপানিজ ইয়েন বিডিটি বের করতে বলছে, তার মানে জেপিওয়াই উপরে আর বিডিটি নিচে, বিডিটি নিচে। সো এটা আমরা একটা মাস্টার ফর্মুলা শিখছিলাম, জেপিওয়াই উপরে থাকবে, জেপিওয়াই উপরে থাকবে আর বিডিটি নিচে থাকবে, ঠিক আছে। সো আমার এখানে ইউএসডি থাকবে, সরি ইউএসডি থাকবে, ইউএসডি থাকবে, ভাই একটা কোশ্চেন ছিল। ইউএসডি থাকবে, জি। ভাই এই জাপানিজ ইয়েন উপরে থাকবে না বিটিডি নিচে থাকবে, এটা বুঝবো কিভাবে? এই যে এটা উপরে আছে, এই যে জিপিএ উপরে আছে। না না, কোশ্চেনে যে বলে না যে জাপানিজ ইয়েন ইন বিটিডি অথবা হচ্ছে ও জাপানিজ ইয়েন, এটা বোঝার অয়টা কি? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন করছেন। এই যে বাইং সেলিং রেট অফ জাপানিজ ইয়েন, আমি রেট বলে দিছি, কার রেট, জাপানিজ ইয়েনের রেট। জাপানিজ ইয়েনের রেট মানে হলো কি, আমি এখানে বলি, আমাদের এই যে জাপানিজ ইয়েনের রেট মানে কি, যে আমার এক জাপানিজ ইয়েন কত টাকা লাগতেছে, হ্যাঁ এক জাপানিজ ইয়েন কত টাকা লাগতেছে। সো আমরা এখানে এটার ক্ষেত্রে একটু অন্য, আমরা একটু পেছনে চলে যাই, হ্যাঁ এখানে চলে যাই। এখানে দেখেন আমার এক ইউএসডি মানে কি, এখানে কিন্তু বলে দিচ্ছি যে ইউএসডি 1 জেপিআই, মানে এক ইউএসডি কিনতে কত জেপিআই লাগতেছে, হ্যাঁ
ইউএসডি 1 বিডিটি, মানে 1 ইউএসডি কিনতে কত বিডিটি লাগতেছে। তো প্রথম যেটা থাকে এটা হলো আমার কিন্তু এখানে এটা হলো এটার প্রাইসটা বের করতেছি আমরা। হ্যাঁ, যে প্রথমে যেটা থাকে ওইটার প্রাইস বের করতেছি, এটার প্রাইস বের করতেছি, প্রথমে যেটা থাকে ওইটার প্রাইস বের করতেছি। তো আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমি আবারও রিপিট করতেছি। সো এখানে যেহেতু বলতেছে যে বাইং সেলিং রেট অফ জাপানিজ ইয়েন, তার মানে আমি জাপানিজ ইয়েনের প্রাইস বের করতেছি। সো আমি একটু আগে দেখছিলাম না যে কোটেশনে যে আমার প্রথমটা হলো 1 দেওয়া, প্রথমটার পাশে 1 দেওয়া আছে না, তাই না? সো প্রাইস মানে কি? ভাইয়া একটু কনফিউশন হচ্ছে। আগের ম্যাটটাতে যেটা ছিল যে ক্যালকুলেট দ্য বাইং এন্ড সেলিং রেট অফ বাংলাদেশি টাকা, তখন তো জেপিওয়াই উপরে ছিল। তাহলে এই এই 97 এর ম্যাটটাতে তো ক্যালকুলেট করতে বলতেছে। আচ্ছা, এখানে বলতেছে যে বাইং এন্ড সেলিং রেট অফ বাংলাদেশি টাকা পার জেপি, না হুম। বাংলাদেশি টাকা বাইং সেলিং রেট অফ বাংলাদেশি টাকা পার জিপি বলছে, পার জিপি। এই কোশ্চেনও পার জিপি ছিল, পরের কোশ্চেনও কিন্তু পার জিপি বলছে। দেখেন যে সেলিং অফ রেট অফ জাপানিজ ইয়েন, রেট অফ জাপানিজ ইয়েন ইন বিডিটি, ঠিক আছে। সো এখানে কিন্তু আচ্ছা হ্যাঁ, এটা আচ্ছা দাঁড়ান একটু, বাইং সেলিং রেট অফ জাপানিজ ইয়েন। সো জাপানিজ ইয়েনের বাইং সেলিং রেট আমার আমি এখানে একটু কনফিউশনটা আমি ক্লিয়ার করি। এখানে বলছে যে প্লিজ ক্যালকুলেট দ্য বাইং এন্ড সেলিং রেট অফ বাংলাদেশি টাকা পার জাপানিজ ইয়েন। আমি আবারও বলতেছি, এখানে কিন্তু একটা জাপানি ইয়েনের আমার কিনতে অথবা সেল করতে কত টাকা লাগতেছে ওইটা বলতেছে, হ্যাঁ, ইনডাইরেক্টলি বলছে আর কি। বাট আলটিমেটলি কিন্তু এটাই বোঝাচ্ছে যে আমি পার জাপানিজ ইয়েন, এক জাপানিজ ইয়েন কিনতে আমার কত টাকা লাগতেছে। এটা ক্লিয়ার, কিন্তু 97 পরের যে লাস্ট ম্যাটটা ওটা একটু কনফিউশন আচ্ছা, আছে। এখানেও কিন্তু পার জাপানিজ ইয়েন বলতেছে যে বাইং সেলিং রেট অফ জাপানিজ ইয়েন ইন বিডিটি, ঠিক আছে। ইনবিডিটি বলছে, সেটাই পার জাপানিজ ইয়েন ইনবিডিটি। হ্যাঁ, তো ওইখানেও পার জাপানি ইয়েন ছিল, এখানেও পার জাপানি ইয়েন ইয়েন আছে। হ্যাঁ, আমরা সেকেন্ড ম্যাথে চলে আসছি, আজকে ক্লাসের লাস্ট ম্যাথ এবং এই আমাদের কোর্সের লাস্ট ম্যাথ। সো জেপিওয়াই আমাকে বের করতে বলছে যে আমার পার জেপিআই কিনতে কত টাকা লাগে। হ্যাঁ, সো বাইং সেলিং রেট অফ জেপিআই ইয়েন, জাপানিজ ইয়েন ইন বিডিটি, ঠিক আছে। সো জেপিআই উপরে বিডিটি নিচে। সো আমরা একটা মাস্টার ফর্মুলা শিখছিলাম, যে ফর্মুলা দিয়ে আমরা সবকিছু করতেছি। জেপিওয়াই উপরে, সো জেপিওয়াই উপরে এবং আমার বিডিটি নিচে। তো এখানে ইউএসডি দিলাম, এখানে ইউএসডি দিলাম। সো আমার এখানে আমার এই যে দেখেন আমার কোনটা মিলতেছে, এখানে আমার ইউএসডি উপরে বিডিটি, না আমার ইউএসডি উপরে বিডিটি নিচে, ইউএসডি উপরে বিডিটি নিচে, এটা ঠিক আছে। আমার ইউএসডি উপরে বিডিটি নিচে, এটা আমার চেঞ্জ করা দরকার নেই। আমার চেঞ্জ করা লাগবে কোনটা, ইউএসডি উপরে জিপিআই নিচে। সো এটা আমার উল্টানো লাগবে, তাই না? আমাকে জেপিআই উপরে নেওয়া লাগবে। সো আমি যদি এটাকে যদি উল্টাই, সো জেপি জাপানিজ ইয়েন যদি আমি উপরে নেই, ইউএসডি যদি নিচে নেই, তাহলে আমি কি করব, 1/146 করব, আমি 1/145 করব, ঠিক আছে। সো এটা যখন আমি করব, সো আমি এখানে কিন্তু এটাই করছি, এই জিনিসটাই করছি। এটা যখন করছি আমি বিট প্রাইস পাইছি, আক্স প্রাইস পাইছি। এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমি যদি এইটা নিচে নিতাম, এই যে 145 যদি নিচে নিতাম, এটা এখানে আনতাম, তাহলে কিন্তু এই জিনিসটা বড় হয়ে যেত, বিট প্রাইস বড় হয়ে যেত, যেটা আসলে কখনোই পসিবল না। ঠিক আছে, তো আপনি এইভাবে মনে রাখতে পারেন। এটা আমার 146টা আমার এখানে কেন আসছে, বা এখানে আমি প্রথমটা থেকে 146 দিয়ে ভাগ করছি, কারণ এটা ছোট করার জন্য। ঠিক আছে, আমার বিট প্রাইস তো অবশ্যই ছোট থাকবে, তাই না? আমার ব্রোকার তো লসে সেল করবে না। সো আমি এটা পাইছি। সো আমি যেহেতু এখন মিলা গেছে, সো আমি এখানে শুধু বসাবো। এই জায়গায় কি সিম্পল একটা টেকনিক মনে রাখা যায় যে বিট প্রাইস বের করার সময় যদি আমরা উল্টাই দিই, সেই ক্ষেত্রে আক্স প্রাইস কনসিডার করব, হ্যাঁ হ্যাঁ, উল্টাটা কনসিডার করব। জাস্ট এটা মনে রাখলে মনে হয় মোর বেটার। এটা মনে রাখলেও হবে, এটাও মনে রাখলেও হবে। আর আপনি যদি আরো লজিক্যাল হইতে চান, আরো সহজ করতে চান, আপনি যদি এটাকে দিয়ে ভাগ করেন, তাহলে তো এটা বড় হয়ে যাবে। মানে আমরা কোনো কিছু জিনিসটা কি, আমার 10 যদি আমি 2 দিয়ে ভাগ করি 5 হয়, তাই না? আর আমি যদি 10 যদি আমি যদি ধরেন 1.5 দিয়ে ভাগ করি, তখন তো 7.5 হয়ে যাবে, তাই না? সো জিনিস হলো এটা আর কি। সো আমার তো এটা ছোট, আমার 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 তো এটা ছোট হওয়া লাগবে, ঠিক আছে। এটা ছোট হওয়া লাগবে, আমার বিট প্রাইস তো ছোট হওয়া লাগবে, এটা ছোট হওয়া লাগবে। তো ছোট করার জন্য আমি কিন্তু বড় জিনিস দিয়ে ভাগ করা লাগবে, বড় ভ্যালু দিয়ে ভাগ করা লাগবে। যেমন আমি 2 দিয়ে ভাগ করলে 5 হইতাছে, আবার 1.5 দিয়ে গুণ করলে কিন্তু আবার 7.5 হয়ে যাচ্ছে। তো আমার তো বিট প্রাইস তো কখনো কি হইতে পারে না, ছোট হইতে, সরি বড় হইতে পারে না, তাই না?
7.5 হইতে পারে না। সো আমাকে বড় জিনিসটা দিয়ে ভাগ করা লাগবে। সো আমাকে এই 146 দিয়ে ভাগ করা লাগবে। সো আপনি এইভাবে মনে রাখতে পারেন। সো আমি যদি এই যে জেপিওয়াই ইউএসডি পাইছি, সো আমি জেপিওয়াই ইউএসডি পাইছি। সো এখানে আমার 0.006849। সো আমি এটাকে যদি আমি এই যে আমার তো এটা আগে থেকে মিলে গেছিল, সো এটা মিলে গেছিল। সো আমার এই বিট প্রাইস থেকে যদি আমি এই বিট প্রাইস দিয়ে গুণ দিই, তাহলে আমি আমার এই যে ক্রস কারেন্সি বিট প্রাইস পেয়ে যাচ্ছি, জেপিওয়াই বিডিটি বিট প্রাইস পেয়ে যাচ্ছি, যেটা কোশ্চেনে চাইছিল যে পার জাপানিজ ইয়েনে আমি কত টাকা। সো এটা বিট প্রাইস পেয়ে যাচ্ছি, আর আমি আস্ক প্রাইসও পেয়ে যাচ্ছি। সো আমি কোটেশন পেয়ে যাচ্ছি। সো এটা কিন্তু কোশ্চেনে চাইছি, এটাই কোশ্চেনে চাইছি। সো আপনাদের খাতা কলম থাকলে আপনারা এখনই অঙ্কটা করে ফেলতে পারেন। আপনি অঙ্ক করে আগে শিওর হন, আমাদের হাতে তো সময় আছে, ক্লাস তো আমি তাড়াহুড়া করবো না। আমি জানি সবার হাতে সামনে খাতা কলম আছে, প্লিজ এটা ক্যালকুলেট করেন, এটা এখনই শেষ করে ফেলেন, ক্লাসের পড়া ক্লাসেই শেষ করে ফেলেন। আপনি দেখবেন খুব রিল্যাক্স থাকবেন, আপনার ঘুম ভালো হবে, কালকের পড়াশোনাটা ভালো হবে এবং পরীক্ষায় আপনি পারবেন। সো আমি রিকোয়েস্ট করবো এখনই ক্যালকুলেট করে ফেলেন, আমি আসি, আপনাদের সাথে আসি। তো একটু ক্যালকুলেট করবো। ক্যালকুলেশন এটা হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর। সো আমরা তাহলে অনেক কিছু শিখছি, শেখানোর চেষ্টা করছি। আমার কিছু মনে কষ্টও ছিল, বাট আজকে মনে হচ্ছে না, আমি পরিপূর্ণ 100-তে 100 না পাইলেও মোটামুটি শেষটা ভালো হয়েছে। আমি কোনো কিছু হয়তো একবারে আটকাই যাই নাই। সো আপনাদেরকে সঠিক জিনিসটা দিতে পারছি। সবচেয়ে আমার খারাপ লাগছিল আমার নোটে একটু ভুল ছিল, বা অ্যারেঞ্জমেন্টে ভুল ছিল, হ্যাঁ, নোটে অল্প একটু ভুল ছিল। সো ওইভাবে করলে হয়তো পুরো নাম্বারটা আসতো না। সো আমি স্যার আর আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আমরা আমাদের পুরো কোর্সটা খুব সুন্দরভাবে শেষ করছি। সো আজকে ক্লাসে আমি কেউ একটু পারমিশন দিবেন যে ক্লাসটা শেষ করতে পারি কিনা। সো আমি দুই একটা কথা বলে ক্লাসটা শেষ করে দিই। কথা বলবো না, অন্য কিছু কথা বলবো না, জাস্ট একটা কথাই বলবো যে আপনাদের খুব মিস করবো। ঠিক আছে, লাইফে তো ধরেন ডিপ্লোমাটাই সবকিছু না, সম্পর্কটা বড় জিনিস। এই উসিলা হয়তো আপনাদের সাথে দেখা হয়েছে, অনেক কথা হয়েছে, আপনারাও আমাদের সাথে ক্লাসগুলোতে জয়েন করছেন, সো ক্লাসগুলোর রেকর্ডিং শুনতেছেন। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমার চেষ্টা ছিল সর্বোচ্চ, আশা করি যে চেষ্টার একটা প্রতিফলন আপনারা অবশ্যই পাবেন, পরীক্ষা হলেও পাবেন। তো আপনাদেরও চেষ্টা আছে, আপনারা যেভাবে যে পরিশ্রম করতেছেন, ম্যাথমেটিক্সের সাথে জয়েন করছেন, অনেকে তো জয়েন না করেও পরীক্ষা দিচ্ছে। তো আপনি এখানে জয়েন করছেন, অনেক কিছু শিখছেন, শুধু যে পরীক্ষা পাশ করা তা না, শেখাটাও আপনার লাইফে কাজে লাগবে। সো এই সব কথা শেষ কথা, এই রিলেশনশিপটা আসলে আমরা খুব মানে খুব খুব মিস করবো, এই যে ক্লাসগুলা, রিলেশনশিপটা, সম্পর্কটা। সো আমরা বজায় রাখবো। পরবর্তীতে কেউ যদি সিএফএ করতে চান তাহলে অবশ্যই নক দিবেন, ইসলাম ব্যাংকিং ডিপ্লোমা করতে চাইলে নক দিবেন। সো এই দুটো করার প্ল্যান আছে, আমি এখনো শিওর না সময় পাবো কিনা। আসলে মানুষের তো লিমিটেশন আছে, ফ্যামিলি লাইফ আছে, অফিস আছে। সো সবাই ভালো থাকবেন, আপনারা একটু ভালোভাবে পরীক্ষা দিবেন, আর যেভাবে যতটুকু পড়াইছি এগুলো একটু ক্যাপচার করার চেষ্টা করবেন, ঠিক করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।